দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা অপরিচিতা গল্পটি সম্পর্কে আলোচনা করব। অপরিচিতা গল্পটির যে সৃষ্টি হলো, এর স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এর আগের ক্লাসে অপরিচিতা গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু ধারণা নিয়েছি। তার জন্ম, মৃত্যু, তার জন্ম কোথায় হয়েছিল, তিনি কোথায় জীবন কাটালেন, এবং তার রচিত বা তার সৃষ্ট যে সব গদ্য বা গল্প বা উপন্যাস অথবা কাব্যগ্রন্থ বা নাটক, এই নামগুলো আমরা জেনেছি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আরো জানব যখন তার সোনার তরী কবিতাটি পড়তে যাব। যাই হোক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সোনার তরী কবিতা যখন পড়তে যাব তখন আরো বেশ কিছু ধারণা নেব। তখন আরো জানতে পারবো যে তিনি সোনার তরী কাব্যগ্রন্থের যে সোনার তরী নাম কবিতা, এই কবিতাটির মধ্যে কি বোঝানো হচ্ছে, এই কবিতা কখন কোথায় লিখেছিলেন। এই আমাদের কুষ্টিয়ার শিলাইদহে, সেখানে তিনি পদ্মা নদীতে বোটে বসে ঘুরতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন। যে জন্য শিলাইদহের নামটি আনলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত যেসব ছোট গল্প রয়েছে তার অধিকাংশ ছোট গল্পই হচ্ছে যেগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। সেই স্বর্ণযুগ বলা যায় ছোট গল্পে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহে বসবাস করতেন সেই সময়কার। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প, সেই ছোট গল্প আমরা দেখতে পেয়েছি এর আগে, যেমন তোমরা শুভা, দেনাপনা এগুলো করে থাকবে স্কুল লেভেলে। সেখানে আমরা কি দেখতে পেয়েছি যে যৌতুক প্রথার কারণে মানুষ, নারী বা সেই নারীর বাবা, সেই নারীর পরিবার সবাই হচ্ছে জর্জরিত হয়েছে, নারীরা নিষ্পেষিত হয়েছে এই যৌতুক প্রথার কারণে। যাই হোক, আমরা অপরিচিতা গল্পটিতে এসে এর উল্টো এক রূপ পাবো। এখানে দেখতে পাবো যে এখানে যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে এক নারী যে প্রতিবাদ করছে, তারপর তার পিতা যে বলিষ্ঠ চিত্ত ধরে রাখছে। সাধারণত আমরা দেখতে পাই যে কন্যার পিতারা কন্যা দায়গ্রস্ত যে বিষয়টি, সেই বিষয়টি তাদের মধ্যে দেখা যায়। তারা তেমন প্রতিবাদ করে না, মুখ বুঝে সব সহ্য করে নেয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আগের গল্পগুলো তো আমরা তাই দেখতে পেয়েছি। হৈমন্তী গল্পে দেখতে পেয়েছি হৈমন্তী একেবারে নির্বিকার ভাবে নীরবে সব সহ্য করে গিয়েছে। এক পর্যায়ে হৈমন্তীর কি হয়েছে? মৃত্যু। সেই মৃত্যুর জন্য দায়ী কে? এই যৌতুক প্রথার কারণেই মনে করা হচ্ছে এরকম ব্যক্তিগত হচ্ছে। কিন্তু যৌতুক প্রথাই শুধু দায়ী না, সমাজ ব্যবস্থাও দায়ী। তো এবং তার সঙ্গে সর্বশেষে যে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে তার দায়বদ্ধতা আরো বেশি। সে কেন প্রতিবাদ করছে না? আমরা অপরিচিতা গল্পে এসে সেরকমই একটা বিষয় পাবো, যেখানে দেখবো যে কল্যাণী যে নারী সেবার ব্রত নিয়েছে শেষ পর্যন্ত গিয়ে, কল্যাণীর পিতা শম্ভুনাথ, যিনি বলছেন যারা মনে করেন যে আমি আমার মেয়ের গহনা চুরি করে রাখবো, তাদের সঙ্গে তাদের পরিবারে আমার মেয়েকে গ্রহ দেব না, হোক আমার মেয়ের অগ্রস্টা। এইভাবে করে হচ্ছে অপরিচিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এরকম যে সেখানে হচ্ছে সমস্ত নারী সেবার ব্রত নিয়েছে এক কন্যা, এবং কন্যার পিতাও হচ্ছে বলিষ্ঠ চিত্তের অধিকারী। যাই হোক, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশ পেয়েছিল 1914 সালে বাংলার 1321 বঙ্গাব্দে। কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র পত্রিকাটি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা ছিল। এটা 1914 সালে 1321 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশ পায়। এরপর এটা গল্প গুচ্ছের অন্তর্ভুক্ত হয়, তারপরে হচ্ছে গল্প সপ্তকে অন্তর্ভুক্ত হয় 1927 সালে গিয়ে। এরপর এই অপরিচিতা গল্পটি আমরা শুরু করি। তোমরা সঙ্গে বইটি রাখো, সুবিধা হবে। অপরিচিতা গল্পে প্রথমে দেখতে পাবো যে গল্প কথক কথা শুরু করছেন, বলছে যে তার বয়স আজ 27, আর এই 27 বছর বয়স তার
না, এটা মানে দীর্ঘ হিসাবে মানে বয়স 27 এখনো খুব বেশি হয়নি, সেটা হিসাবেও বেশি বড় না, আবার গুণের হিসাবেও বেশি বড় না। অর্থাৎ তার জীবনে না আছে বেশি বার্ধক্য, না আছে তেমন গুণ। তো এই গল্প কথা বলতে গিয়ে নিজের কথা বলতে গিয়ে এমন বলছে যে যখন তার ভিতরে ভ্রমর এসে বসেছিল, ভ্রমর আসার পর যখন হচ্ছে এই ফুলে যেমন ভ্রমর এসে বসে, এরপর ফুল থেকে কি হয়, গুটি, গুটি থেকে ফলে পরিণত হয়। তো তার জীবনে যখন ভ্রমর আসলো তখনই বলা হলো ফলে পরিণত হবে, কিন্তু সেটা মাঝপথে ফেলে গেল। অর্থাৎ গুটি ফল হয়ে গেল, মানে ফল পর্যন্ত আর গেল না, অপরিপক্ক হয়ে গেল। গল্পকথক সে কথাই বলতে যাচ্ছেন যে যারা এই যে গল্পটি তিনি বলবেন, সেই গল্পটির যারা অল্প কথায় বেশি মর্মার্থ দেওয়া হতে পারে, সেটা যারা বুঝতে পারে তারা এর রস অনুধাবন করতে পারবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাবো যে গল্পকথক কি করেছেন, সবে পাশ করেছেন, এমএ পাশ করেছেন। এমএ পাশ করার পর এখন তারপর হচ্ছে সে তখন কি তার হৃদয়ের মধ্যে শুধু অন্যরকম মানে চিন্তা ভাবনা, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, কি চিন্তা ভাবনা একটা করে গিয়ে হবে, কিন্তু আপাতত তার কোনো কাজ নাই, তার কোনো উমেদারি নাই, তার কোনো রকম ব্যস্ততা নেই, সে আছে। তো এমন সময় হলো কি, তার বন্ধু এসেছিল, আসার পরে কি হলো, তার আগে একটু তার মূল অভিভাবক যিনি তার পরিচয়টা দিয়ে নিই। তার মূল অভিভাবক তার মামা। এখানে মামার মূল নামটি গল্পের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মামাই হচ্ছে আসল নাম মনে করো, অনুপমের মামা। অনুপমের মামাই হচ্ছে মূলত তার মূল ভাগ্য দেবতা। তো অনুপমদের একটা সময় তার অবস্থা খারাপ ছিল, গরিব ছিল। অনুপমের পিতা ওকালতি করতেন, এরপর অনেক টাকা পয়সা রোজগার করেন, আর তেমন অবকাশ পেতেন না। যখন তার মৃত্যু হলো সেই তার অবকাশ পাওয়া। এরপর অনুপমের মা কথা যদি বলি, তিনি গরিব ঘরের কন্যা। তো তাই যখন তিনি বা তারা ধনী হলেন, তখন তিনি অনুপমকেও বলতে দিলেন না যে তারা আসলেই ধনী। এরকম বিষয় গল্পের মধ্যে আমরা পাবো, পৃষ্ঠাকে দেখতে পাবো। তো এরপরে কি হলো, অনুপমের মা কথা বাদ দেওয়ার পর যদি আসি এখন মামা, মামার চরিত্রটা অন্যরকম। কেমন, তিনি ফলগুর বালির মতো অনুপমদের সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছেন। ফলগুর বালি কি, ফলগু নামক একটা নদী রয়েছে, এটা ভারতের গয়াতে। তো এটা অন্তঃসলীলা নদী। অন্তঃসলীলা নদী হচ্ছে কি, যে নদী উপরে বালুর আস্তরণ, কিন্তু ভিতরে হচ্ছে পানির স্রোত। অর্থাৎ অনেকটা এভাবে মনে করতে পারো হচ্ছে যে নারকেল বাটা, উপরটা শক্ত, ভিতরে পানি রয়েছে। তো ফল্গু নদীর উপরে বালু, নিচেই পানি। মামার ব্যাপারটাও এরকম, যে মামা হচ্ছে যেন ফল্গুর নদী কি করেছে, তার নিজের হৃদয়ের মধ্যে সমস্ত রস শুষে নিয়েছে, বালুর মধ্যে বালু। মামাও তার নিজের মধ্যে এই অনুপমদের সংসার সমস্তটাকে নিজের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে শুষে নিয়েছে। মামাই মূল অভিভাবক। যাই হোক, অনুপম নিজের কথা বলছে। অনুপম এবার নিজের কথা বলতে গিয়ে এরকম বলছে যে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। কেন, দেখো, অনুপম ছোটবেলা থেকেই কি করে হয়েছে, যে এর কোলে তার কোলে এভাবে করে কোলে কোলে মানুষ হয়েছে। আর তার চেহারা ছিল অতি অসাধারণ, কিন্তু গুণের ভিত্তিতে তেমন কিছু ছিল না। এই জন্য সে স্কুলে পণ্ডিত মশাইদের কাছ থেকে এমন কথা শুনতো যে মাকাল ফল। মাকাল ফল কি, উপরটা খুব সুন্দর দেখতে, কিন্তু ভিতরে শ্বাসযুক্ত, দুর্গন্ধ। তো অনুপম নিজে বলছে যে বয়স বয়স সঙ্গে সঙ্গে আমি বুঝে আছি যে এই আমি এটাও চাই যে আবার যদি আমার জন্ম হয় তাহলে আমি যেন আবার ওই শুরু আর পণ্ডিত মশাইদের বিন্দু পাই। পণ্ডিত মশাইদেরও তাকে আবার মাথার ফল করে রাখে, এর মধ্যে একটা ভালো লাগা আছে। অনুপম এই যে মাতাল ফল বিষয়টা আসলো, এর আগে যে বিষয়টা বলছিলাম যে অন্নপূর্ণার করে গজাননের ছোট ভাইটি, মানে সে এখন বড় হয়নি।
অনুপম এখনো ছোটই রয়ে গেছে, যেন মনে হয় সে মায়ের কোলে শিশু। বয়সের দিক থেকে বড় হওয়া সত্ত্বেও সে আসলে বড় হয়নি। অন্নপূর্ণা মানে অন্নের কন্যা। এখানে দেবী দুর্গাকে বোঝানো হয় অন্নপূর্ণা। তার যে দুই ছেলে, এক হচ্ছে গজানন অর্থাৎ গণেশ, আর কার্তিকেয়। এখানে এই গজাননের ছোট ভাই হিসেবে কার্তিকেয় দেবসেনাপতি, তাকে বোঝানো হচ্ছে যে তার মতো করে নিজেকে প্রকাশ করছে বিদ্রুপাত্ম অর্থে, অর্থাৎ নিজেকে নিজের ব্যঙ্গ করছে যে আজ আমি বড় হতে পারিনি, আজও মনে হয় আমি যে মাতা অন্নপূর্ণার কোলে যেমন দেবসেনাপতি কার্তিকেয় ঘুমিয়ে থাকে বা খেলা করে, আমি আজও মনে হয় সেই মাতার কোলেই আছি। এইভাবে করে হচ্ছে অনুপম নিজের পরিচয় দিচ্ছে। এরপর আমরা দেখতে পাবো হঠাৎ তার বন্ধুদের নাম হরিশ, সে থাকে কানপুরে, সেখানে কাজ করে। তো হরিশ আড্ডা জমাতে বেশ পোস্টার, সে বেশ রসিক, মামার সঙ্গে বেশ তার জমে আড্ডা। এখন হরিশ আসলো, আসার পর কথা হলো, মেয়ে যদি বলো তো মেয়ে একটা আছে খাসা বটে। এখন হরিশ যখন বেকার আছে, পড়ালেখা নেই, কোনো কাজের ব্যস্ততা নেই, এমন সময় যখন তার বন্ধু এসে বলছে যে পাত্রীর কথা, একটা খাসা পাত্রী আছে, যখন হরিশের হৃদয় জুড়ে কেবল নারী রূপের মরীচিকা, এই অবস্থায় যখন হরিশ তাকে একটি মেয়ের সংবাদ দিল, তখন তার মন ব্যাকুল হয়ে গেল সেই বিবাহের জন্য। তখন অনুপম হরিশকে বলে, তুমি তাহলে মামার কাছে কথাটা পেলে দেখো। মামার সঙ্গে কথা হয়। মামা হচ্ছে এমন ধরনের মানুষ যিনি, যার প্রত্যেক লোভ আছে। অনুপমের নাকি এর আগে বিবাহ ঠিক হয়েছিল ভালো পরিবারের বাইরে, ধনী পরিবারের সঙ্গে, কিন্তু অনুপমের মামা রাজি হয়নি সেখানে বিবাহ দেওয়ার জন্য। কেননা অনুপমের মামা চান এই বাড়িতে যে মেয়ে আসবে সে মাথা হিট করে আসবে। বাবা বেশি ধনী নয়, কিন্তু প্রয়োজনে টাকা দেওয়ার বেলায় যেন কসুর না করে, যেন টাকা দিয়ে দেয়। আবার এমন বলছেন যে সে বাড়িতে আসবে, তাকে হচ্ছে ওই নল বাঁধানো হুকার পরিবর্তে যদি বাঁধানো হুকার দেওয়া হয় তাতে কোনো আপত্তি চলবে না। এমন ধরনের পরিবারই অনুপমের মামা চায়। এখন এই বাঁধানো হুকা মানে কি, যেটা গ্রামগঞ্জে চলে থাকে, নারকেল খোল দিয়ে তৈরি, সেটা বাঁধানো হুকা। আর হচ্ছে এই নল দেওয়া হুকা মানে হচ্ছে গুড়গুড়ি টাইপের, অনেকে নল দিয়ে তারপর হচ্ছে করে ওটা করে, মানে অনেকে মনে করতে পারে এরকম যে ওই বিরিয়ানির পরিবর্তে যদি ডাল ভাত দেওয়া হয় তাহলে সে যেন কোনো আপত্তি না করে, এমন ধরনের পরিবার তিনি চান। তো এখন কার কাছ থেকে, হরিশের কাছ থেকে মামা জানতে পারলেন যে মেয়েটির কথা বলা হচ্ছে, সেই মেয়েটির পিতার একটা সময় অঢেল ধন সম্পদ ছিল। মানে এখানে তোমরা পাবে বইতে যে এভাবে বলা হচ্ছে লক্ষ্মীর মঙ্গল ঘটে পরিপূর্ণ ছিল। দেবী লক্ষ্মী ধন সূর্যের দেবী, আর সেই মঙ্গল ঘর ধন সূর্যের প্রতীক। তো বলা হচ্ছে এই কন্যার পিতার অবস্থা একটা সময় এরকম ধন সূর্যে পরিপূর্ণ ছিল। আজ আজ সেই মঙ্গল ঘর তলানিতে এসে থেকেছে, তেমন কিছু নেই। তবে একমাত্র মেয়ে, তার বিবাহের সময় মঙ্গল ঘরটি সম্পূর্ণ উপরে দিতে তার আপত্তি থাকবে না। অর্থাৎ তার যেটুকু ধন সম্পদ আছে সবটুকুই দিতে সে কোনো দ্বিধাবোধ করবে না। এই বিষয়গুলো পাওয়া যাচ্ছে আমরা এই গল্পের প্রথম দিকে দেখতে পাচ্ছি। তো তারপর হচ্ছে আরো জানা যায় যে কন্যার পিতা শম্ভুনাথ সেন, তিনি একটা সময় ভালো অবস্থা ছিল, এখন যে খারাপ অবস্থা হয়েছে এই জন্য তিনি পশ্চিমে গিয়ে বসবাস করতেছেন। কারণ আগে যেখানে বসবাস করতেন সেখানে এখন তার পক্ষে বসবাস করা কঠিন হয়ে পড়েছে অবস্থা পড়ে যাওয়ার কারণে। যাই হোক, তো মামার মোটামুটি পছন্দই হলো পরিবারের কথা জানতে পেরে। তো এবার তো অনুপম বেশ খুশি যে অনুপমের বিবাহ হতে চলেছে। এরপর কি হবে
আমাদের দেখতে পাবো এরপর যে পরবর্তী সময়ে বিবাহ স্থির হবে এবং অনুপমের কি বলে অনুপমের মামার সঙ্গে আমাদের কন্যার যে পিতা তার কথাবার্তা হবে। যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই আমাদের পড়া শেষ করব। আগামী ক্লাসের জন্য তোমরা অপরিচিত গল্পটি সম্পূর্ণ শেষ করবে, আর সম্পূর্ণ শেষ করার পরে আমরা আলোচনায় যাব। আমরা আলোচনায় গেলে তখন এরপর তোমরা গল্পটা ভালো করে বুঝতে পারবে যে তোমাদের সম্পূর্ণ পড়া থাকে। তো এখন এই গল্পটি পড়ার পরে আমাদের কি করতে হবে, এখানে অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের সমাধান করতে হবে। যেমন আমি বললাম ফল্গু নদীর কথা, মাতাল ফলের কথা, অজানার ছোট ভাই, এই সমস্ত অনেক বিষয় রয়েছে। যাক, আর তোমরা প্রস্তুতি রাখবে যে আমরা এরপর থেকে আগামী সপ্তাহে শনিবার থেকে ঝুমের ক্লাস করব। আমি বাংলা ক্লাস শিক্ষাবর্ষ 2020-21 নামে ফেসবুকে যে গ্রুপটি আছে সেখানে সম্পূর্ণ আমার তথ্য দিয়ে দিয়েছি, অর্থাৎ জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমি এই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, তাহলে তোমরা ওটাতে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবে। যাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই।